শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। আজকে আমরা হিসাব বিজ্ঞানের হিসাব অধ্যায়ের কন্টিনিউশন অর্থাৎ গত ক্লাসে যা পড়েছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা একটা ম্যাথ সলিউশন করার চেষ্টা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা দেখেছিলাম হিসাবের বিভিন্ন ধরন, বিভিন্ন হিসাবের ডেবিট ও ক্রেডিট, বিভিন্ন লেনদেনের স্বাভাবিক জের, এবং আমরা দেখেছিলাম কোন হিসাবকে ডেবিট করলে সে বৃদ্ধি পায়, কোন হিসাবকে ক্রেডিট করলে সে হ্রাস পায়। ফাইনালি আমরা যেটা শিখেছিলাম প্রত্যেকটা লেনদেন কিভাবে হিসাব সমীকরণের উপরে প্রভাব ফেলে। আমরা দেখেছিলাম হিসাব সমীকরণ মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব বা অ্যাসেটস ইকুয়ালস লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এবং প্রতিটা লেনদেনের কিভাবে ইম্প্যাক্ট গুলো এই সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের উপর পজিটিভ বা নেগেটিভ অর্থাৎ বৃদ্ধি পায় বা হ্রাস পায় এমন প্রভাব ফেলে। আজকে একটা পরিপূর্ণ ম্যাথ সলিউশনের মাধ্যমে এই ব্যাপারটা আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের শেষে তোমাদের একটা বাড়ির কাজ বা হোমওয়ার্ক দেয়া ছিল। ওই হোমওয়ার্কের 1 নম্বরটা অলরেডি বইতে সলিউশন করে দেয়া আছে। আজকে আমরা চেষ্টা করব ওই 1 নম্বর থেকে শুরু করে বাকিগুলো সব একটা একটা করে বুঝে বুঝে সলভ করতে। তোমরা সেটা করবে, তোমরা নিশ্চয়ই বাড়ির কাজটা করেছো। বাড়ির কাজের সাথে আজকের ক্লাসের সলিউশনটাকে মিলিয়ে দেখবে তোমাদের ওখানে কোনো ভুল ভ্রান্তি ছিল কিনা। যদি থাকে সেটাকে রেকটিফাই করে নেবে, আর যদি ভুল না হয় তাহলে পুরো ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো ম্যাথে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাড়ির কাজটা ছিল এমন যে নিচের ছক অনুসরণ করে প্রতিটি লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী উল্লেখ করে কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। 1 নম্বরে দেয়া ছিল মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনয়ন 5,000 টাকা। আমরা দেখেছিলাম যে 1 নম্বরের সলিউশন নিচে দেয়া আছে, অর্থাৎ একটা স্যাম্পল সলিউশন দেয়া ছিল। আমাদের 2 থেকে 10 পর্যন্ত ওরকম সলিউশনের মতো করে বাকিটা সলভ করার কথা ছিল। তাহলে 1 নম্বরে দেখো কি দেয়া আছে, আসবাবপত্র আনয়ন অর্থাৎ মালিক ব্যবসা শুরু করার জন্য কিছু ফার্নিচার বা আসবাবপত্র ব্যবসায় নিয়ে এসেছে। আমরা পক্ষের মধ্যে বা হিসাবের মধ্যে দেখো লিখেছে আসবাবপত্র হিসাব। হিসাবের শ্রেণীতে এটা একটা সম্পদ। এটা ডেবিট না ক্রেডিট? উত্তর হচ্ছে এটা হচ্ছে ডেবিট। কত টাকা? 5,000 টাকা। এই লেনদেনের ফলে বা আসবাবপত্রকে ডেবিট করার ফলে কি হলো? হিসাব সমীকরণে সম্পদ বৃদ্ধি পেল। আবার একই সাথে সাথে আসবাবপত্র আনলে আমরা জানি প্রত্যেকটা লেনদেন মিনিমাম বা কমপক্ষে 2টা পক্ষকে প্রভাবিত করে। তাহলে সেই 2টা পক্ষের মধ্যে একটা হবে মূলধন, কারণ মালিক ব্যবসায় কিছু নিয়ে আসলে সেটা মূলধন হিসেবেই পরিগণিত হয়। তাহলে মূলধন হিসাব হচ্ছে একটা মালিকানা সত্ত্ব, এর নেচার হচ্ছে ক্রেডিট। আর যেহেতু ক্রেডিটকে আমরা বৃদ্ধি করতে চাচ্ছি বা মূলধনকে বৃদ্ধি করতে চাচ্ছি, এটাকে ক্রেডিট করতে হবে 5,000 টাকা। এর ফলে যেটা হবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। একইভাবে চলো পরের গুলো সলভ করি। 2 নাম্বার, বিমল ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 7,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আগে আমাদের বুঝতে হবে এই 2 নাম্বার এন্ট্রিতে কয়টা পক্ষ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা পক্ষ আছে। একটা হচ্ছে পণ্য ক্রয় বা ক্রয় হিসাব 7,000 টাকা, আর একটা হচ্ছে যেহেতু বিমল ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় বলা আছে, নগদে বা চেকে এমন কিছু বলা নেই, ধরে নিতে হবে এই ক্রয়টা বাকিতে ক্রয় করা হয়েছে, অর্থাৎ বিমল ট্রেডার্সকে এই 7,000 টাকা পরে দেয়া হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বিমল ট্রেডার্স হচ্ছে আমাদের পাওনাদার। তাহলে আমরা যদি এই পক্ষ হিসাব করে লেনদেনটাকে বিশ্লেষণ করি, আমাদের প্রথম পক্ষ হচ্ছে ক্রয় হিসাব, যেটা একটা হিসাবের শ্রেণীর মধ্যে এটা ব্যয় বা মালিকানা সত্ত্বতে পড়বে, কারণ আমরা জানি ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে এটা হচ্ছে ব্যয়। ডেবিট না ক্রেডিট বলতে গেলে পণ্য ক্রয় হচ্ছে একটা ডেবিট। টাকা কত লিখবো আমরা? 7,000। আর এর কারণ হিসেবে দেখাবো ব্যয় বৃদ্ধি বা মালিকানা সত্ত্ব হ্রাস। আবার একই সাথে সাথে অপর পক্ষ যদি আমরা দেখি, বিমল ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে বিমল ট্রেডার্স নামক পাওনাদার ক্রেডিট হবে, অর্থাৎ দ্বিতীয় পক্ষটা হবে বিমল ট্রেডার্স পাওনাদার।
এখানে পাওনাদার হিসাব এর নাম যদি আমরা বলতে চাই তাহলে নামটা হচ্ছে বিমল ট্রেডার্স। তাহলে আমরা এভাবে লিখব বিমল ট্রেডার্স হিসাব। হিসাবের শ্রেণীতে বিমল ট্রেডার্স আমাদের জন্য দায়, কারণ আমরা জানি পাওনাদার যাকে ভবিষ্যতে টাকা ফেরত দিতে হবে, এই পাওনাদার ব্যবসায়ের জন্য একটা লায়াবিলিটি বা দায়। এই দায়টা ক্রেডিট। টাকা কত আমাদের? 7,000 টাকা। কারণ এক্ষেত্রে চলতি দায় বা একটা দায় বৃদ্ধি পাবে। 3 নম্বরে যদি আমরা দেখি বাকিতে পণ্য বিক্রয়। শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর সিচুয়েশন বা 3 নম্বরের লেনদেনটা 2 এর ঠিক উল্টো বা বিপরীত। 2 নম্বরে ছিল বাকিতে বা বিমল ট্রেডার্স এর নিকট পণ্য ক্রয়, 3 নম্বরে হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বিক্রেতা। 2 নম্বর লেনদেনে আমাদের টাকা দিতে হবে ভবিষ্যতে, এ কারণে আমাদের পাওনাদার সৃষ্টি হয়েছিল। 3 নম্বর লেনদেনে বাকিতে পণ্য বিক্রয়, এক্ষেত্রে আমরা ভবিষ্যতে টাকা পাবো, অর্থাৎ আমাদের দেনাদার সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে 3 নম্বর লেনদেনে যে বাকিতে পণ্য বিক্রয় আমরা 2টা পক্ষ খুঁজে পাই। একটা হচ্ছে দেনাদার হিসাব, যার কাছে আমরা পণ্যটা বিক্রয় করেছি, ভবিষ্যতে টাকা পাবো, এই দেনাদার হিসাব একটা হিসাব। আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। আমরা জানি ক্রয় করলে যেভাবে ব্যয় হয়, বিক্রয় তেমনি একটা আয়। তাহলে আমরা যদি পক্ষ বিবেচনা করি, 3 নম্বর লেনদেনের প্রথম পক্ষ হবে দেনাদার হিসাব। হিসাবের শ্রেণীতে এটি হবে সম্পদ, আর দেনাদার হচ্ছে ডেবিট। টাকা যদি বলতে হয় 9,000 টাকা, আর কারণ হিসাবে সম্পদ বৃদ্ধি। আর দ্বিতীয় পক্ষটা হবে বিক্রয় হিসাব। হিসাবের শ্রেণীতে এটি আয়। আমরা জানি আয় বাড়লে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, বিক্রয় করলে সেটা ক্রেডিট হয়, এ কারণে এটা ক্রেডিট। টাকার ঘরে লিখবো 9,000 টাকা, কারণ হবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। 4, বিমল ট্রেডার্সকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 1,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে দেখো 2 নম্বর লেনদেনে আমরা বিমল ট্রেডার্স এর নিকট থেকে ধারে পণ্য ক্রয় করেছিলাম 7,000 টাকা। তখন আমরা একটা দায় সৃষ্টি করেছিলাম যে বিমল ট্রেডার্সকে 7,000 টাকা ভবিষ্যতে আমাদেরকে পরিশোধ করতে হবে। কিন্তু 4 নম্বর লেনদেনে এসে দেখা যাচ্ছে সেই বিমল ট্রেডার্স থেকে যে 7,000 টাকার পণ্য আমরা কিনেছিলাম, তার মধ্যে 1,000 টাকার পণ্য কোনো কারণে হয়তো আমাদের পছন্দ হয়নি বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়নি বা পণ্যটা খারাপ ছিল, যে কোনো কারণে বিমল ট্রেডার্সকে 1,000 টাকার পণ্য ফেরত দিতে হয়েছে। তাহলে যে 7,000 টাকার দায় বা 7,000 টাকার দেনা আমাদের ছিল সেটা কমে যাবে, অর্থাৎ আমাদের পাওনাদার 1,000 টাকা কমে যাবে। তাহলে পাওনাদারের নাম এখানে কি? পাওনাদারের নাম হচ্ছে বিমল ট্রেডার্স। তাহলে বিমল ট্রেডার্স পাওনাদার, একে যদি কমাতে হয় পাওনাদার হয়ে যাবে ডেবিট। তাহলে 2টা পক্ষ আমরা পাচ্ছি, একটা হচ্ছে পাওনাদার হিসাব আর একটা হচ্ছে ক্রয় ফেরত হিসাব। অর্থাৎ পক্ষ বিবেচনা করতে গেলে লিখতে হবে পাওনাদার বা বিমল ট্রেডার্স হিসাব ডেবিট। হিসাবের শ্রেণীতে এটা হচ্ছে পাওনাদার, ডেবিট ক্রেডিটে এটা ডেবিট। টাকা 1,000 টাকা, এর ফলে দায় হ্রাস পাবে। এর সাথে অন্য পক্ষটা হবে ক্রয় ফেরত হিসাব। হিসাবের শ্রেণীতে ক্রয় ফেরত হচ্ছে একটা বিপরীত ব্যয়। ক্রয় যদি হয় একটা ব্যয়, তাহলে ক্রয় ফেরত হবে বিপরীত ব্যয়। এর ফলে আমাদের ডেবিট না ক্রেডিট? উত্তর হচ্ছে ক্রেডিট। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। টাকা লিখব 1,000 টাকা। কারণ হিসাবে লিখব, শিক্ষার্থীবৃন্দ মনোযোগ দিয়ে লক্ষ্য করো, 2 নম্বর লেনদেনে যখন আমরা ক্রয় করেছিলাম আমরা মালিকানা সত্ত্ব হ্রাস করেছি, কারণ পণ্য ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এখন পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার ব্যয় হ্রাস পাচ্ছে। ব্যয় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। 5 নম্বরে বাকিতে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল 2,000 টাকা। অর্থাৎ
আমরা বাকিতে পণ্য আগে বিক্রয় করেছিলাম, তার মধ্য থেকে 2000 টাকার পণ্য ফেরত পেয়েছি, অর্থাৎ 4 নম্বরের ঠিক বিপরীত। শিক্ষার্থীবৃন্দরা, আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি আমাদের জন্য দেনাদার সৃষ্টি হয়। দেনাদার হচ্ছে এমন একটা চলতি সম্পত্তি যার কাছ থেকে ভবিষ্যতে আমরা টাকা পাবো। এখন সেই দেনাদার আমাদের টাকা না দিয়ে 2000 টাকার পণ্য ফেরত দিল, অর্থাৎ দেনাদারের কাছ থেকে যত টাকাই পাওনা ছিল তার মধ্যে 2000 টাকা এখন আমরা কম পাবো। তার মানে দেনাদার হিসাব কমে যাবে 2000 টাকা। তাহলে এখানে আমরা দুইটা পক্ষ খুঁজে বের করি, চলো। একটা হচ্ছে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত হিসাব 2000 টাকা, আরেকটা হবে দেনাদার হিসাব 2000 টাকা। যেহেতু বিক্রয় ফেরত হয়েছে, আমার পণ্য, আমার বিক্রিত পণ্য আবার আমার কাছে ফেরত চলে এসেছে, সেহেতু বিক্রয় ফেরত হিসাবকে ডেবিট করতে হবে 2000 টাকা এবং দেনাদার হিসাবকে ক্রেডিট করতে হবে 2000 টাকা। তাহলে দুইটা পক্ষ, প্রথম হচ্ছে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত হিসাব। এটা হিসাবের শ্রেণীতে বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয়, তাহলে বিক্রয় ফেরত হবে বিপরীত আয় হিসাব। এটা ডেবিট, টাকা হচ্ছে 2000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, বিক্রয় করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে সেই বিক্রয় যখন ফেরত চলে আসে তখন মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে কারণে আমরা লিখব মালিকানা সত্ত্ব হ্রাস। আর আমরা ক্রেডিট করব দেনাদার হিসাবকে, কারণ এই 2000 টাকা আমরা দেনাদারের কাছ থেকে আর পাবো না। তাহলে দেনাদার ক্রেডিট, তাহলে দেনাদারের হিসাবের শ্রেণী হচ্ছে একটা সম্পদ, এটা ক্রেডিট করতে হবে টাকা 2000। এর কারণ হবে সম্পদ হ্রাস পাচ্ছে, অর্থাৎ সম্পদের হ্রাস। 6, অগ্রিম ভাড়া বা ভাড়া অগ্রিম প্রদান 3000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এর মানে হচ্ছে আমি ভবিষ্যতে যদি ধরো ব্যবসায়ের বা আমাদের বাড়ি ভাড়া ভবিষ্যতের ভাড়া বর্তমানে দিয়ে দেই, সেক্ষেত্রে এই সিচুয়েশনটা, অর্থাৎ ভাড়া অগ্রিম প্রদান করা হচ্ছে 3000 টাকা। এখানে দুইটা পক্ষ আমরা পাচ্ছি, একটা হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব, যেটা আমাদের জন্য একটা সম্পদ বা চলতি সম্পদ, আরেকটা হচ্ছে নগদান হিসাব বা ক্যাশ, নগদ টাকা। এই নগদান হিসাব একটা চলতি সম্পদ। তার মানে এই 6 নম্বর লেনদেনের ফলে কি হচ্ছে আগে ভালোভাবে বোঝার চেষ্টা করো। অগ্রিম বাড়ি ভাড়া দিচ্ছি, এর ফলে এই বাড়িতে সামনের মাসে বা তার পরের মাসে থাকার বা ব্যবসা করার সুযোগ পাওয়া যাবে। এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, অগ্রিম ভাড়া। আবার একই সাথে সাথে ভাড়া যেহেতু এখনই অগ্রিম প্রদান করছি, আবার নগদ টাকা চলে যাচ্ছে, অর্থাৎ নগদান হিসাব কমে যাবে, এটাও একটা সম্পদ। তাহলে 6 নম্বর লেনদেনের পক্ষ হিসাব করতে গেলে প্রথমে চলে আসবে অগ্রিম ভাড়া হিসাব। হিসাবের শ্রেণীতে এটা হবে একটা সম্পদ, ডেবিট বা ক্রেডিটের মধ্যে এটা হবে ডেবিট। টাকা 3000, কারণ হবে এর ফলে সম্পদ বৃদ্ধি, অর্থাৎ সম্পদের বৃদ্ধি। অন্য পক্ষ যদি বলি নগদান হিসাব, হিসাবের শ্রেণীতে এটাও সম্পদ, ডেবিট ক্রেডিটের নগদান হিসাব হবে ক্রেডিট। টাকাতে 3000 টাকা, কারণে লিখতে হবে সম্পদ হ্রাস। 7 নাম্বার, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো 2000 টাকা। আমরা জানি মালিক যদি তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে, এর ফলে মূলধন কমে যায়। সেক্ষেত্রে দুইটা পক্ষ আমরা খুঁজে পাই। যদি মালিক নগদে টাকা উত্তোলন করে সেক্ষেত্রে উত্তোলন হিসাব এবং নগদান হিসাব। কিন্তু মালিক যদি ব্যবসায়ের ব্যাংক থেকে টাকা উত্তোলন করে, দুইটা পক্ষ, প্রথম পক্ষ হচ্ছে উত্তোলন হিসাব, দ্বিতীয় পক্ষ হবে ব্যাংক হিসাব। তাহলে এখানে 7 নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 2000 টাকা, অর্থাৎ এখানে উত্তোলন হিসাব হবে 2000 টাকা এবং ব্যাংক হিসাব হবে 2000 টাকা। তাহলে প্রথম পক্ষ উত্তোলন হিসাব, শ্রেণী এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, কারণ এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ডেবিট না ক্রেডিট, উত্তর হচ্ছে ডেবিট। টাকা 2000 টাকা, কারণে লিখবো আমরা মূলধন বা মালিকানা সত্ত্ব হ্রাস। দ্বিতীয় পক্ষ হিসাবে আমরা লিখব ব্যাংক হিসাব, হিসাবের শ্রেণীতে লিখব সম্পদ, ডেবিট না ক্রেডিট, এটা হচ্ছে ক্রেডিট। টাকা হবে 2000,
কারণে লিখব সম্পদ হ্রাস, অর্থাৎ ব্যাংক নামক সম্পদ হ্রাস পাচ্ছে। 8 নম্বরে রমজানের নিকট থেকে ঋণ গ্রহণ 6,000 টাকা। তাহলে এখানে আমরা দুইটা পক্ষ পাচ্ছি, একটা হচ্ছে ঋণ গ্রহণ করলে নগদ টাকা পাই অর্থাৎ নগদান হিসাব, আর একটা হচ্ছে রমজানের ঋণ হিসাব, যেটা আমাদের জন্য একটা দায় বা লায়াবিলিটি। তাহলে 8 নম্বরে যদি আমরা পক্ষ হিসাব করতে চাই, প্রথমেই হবে নগদান হিসাব। হিসাবের শ্রেণীতে এটা হবে সম্পদ, ডেবিট, টাকা হবে 6,000 টাকা, কারণে লিখব সম্পদ বৃদ্ধি। আর একটা পক্ষেতে লিখব রমজানের ঋণ হিসাব বা শুধু ঋণ হিসাব, শ্রেণী হবে দায়, এটা হচ্ছে আমাদের জন্য ক্রেডিট, টাকা লিখব 6,000, কারণে লিখব দায় বৃদ্ধি। 9 নম্বরটা যদি দেখি, বিমল ট্রেডার্সকে পরিশোধ 3,000 টাকা। আমরা জানি বিমল ট্রেডার্স আমাদের জন্য একটা পাওনাদার বা দায়, সেই পাওনাদারকে আমরা 3,000 টাকা পরিশোধ করেছি। তাহলে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে পাওনাদার বা বিমল ট্রেডার্স, আর একটা হচ্ছে নগদান। তাহলে প্রথম পক্ষ লিখব বিমল ট্রেডার্স, হিসাবের শ্রেণীতে এটা একটা দায়, ডেবিট না ক্রেডিট, ডেবিট, টাকা হচ্ছে 3,000, কারণে লিখব দায় হ্রাস পাচ্ছে। যেহেতু পাওনাদারকে পরিশোধ করছি তাই পাওনাদার নামক দায় হ্রাস পাচ্ছে। দ্বিতীয় পক্ষে লিখব নগদান হিসাব, হিসাবের শ্রেণীতে লিখব সম্পদ, এটা হচ্ছে ক্রেডিট, টাকা 3,000, কারণে লিখব সম্পদ হ্রাস। 10 নম্বর দেনাদার হতে প্রাপ্তি 5,000 টাকা। এখানে দুইটা পক্ষ আমরা পাচ্ছি, একটা হচ্ছে যেহেতু দেনাদারের কাছ থেকে পাচ্ছি নগদ টাকা বৃদ্ধি পাবে, আবার দেনাদার নামক সম্পত্তিও হ্রাস পাবে। তাহলে 10 নম্বরে পক্ষ হিসাব করতে গেলে নগদান হিসাব, এটা একটা সম্পদ, এটা ডেবিট হবে 5,000 টাকা, কারণ হবে সম্পদ বৃদ্ধি। দ্বিতীয় পক্ষে দেনাদার হিসাব, হিসাবের শ্রেণীতে এটা সম্পদ, এটা ক্রেডিট, টাকা হবে 5,000, কারণ হচ্ছে সম্পদ হ্রাস পাচ্ছে, দেনাদার নামক চলতি সম্পদ হ্রাস পাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাসে আমরা বিভিন্ন লেনদেন দেখলাম এবং এই হিসাব সমীকরণের উপরে এই লেনদেনগুলোর প্রভাব একটা সুনির্দিষ্ট ছকের মাধ্যমে আমরা ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো এবং বুঝতে পেরেছো।